নমস্কার সকলকে, আমি পায়েল আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ দুটো টপিক পড়ব। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা। তো প্রথমে আমরা পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার কতগুলো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীর নাম আমরা জেনে নিই। আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদি আমরা সংবিধানের দেখি, মুখ্যমন্ত্রী হচ্ছেন আমাদের শাসনতান্ত্রিক প্রধান, যিনি জনগণের দ্বারা ভোটে নির্বাচিত হয়েছেন। রাজ্যপাল হলেন আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান এবং তিনি রাষ্ট্রপতির প্রতিনিধি, এবং তার কাজ হচ্ছে সংবিধানকে রক্ষা করা, মুখ্যমন্ত্রী বা মন্ত্রী পরিষদের পরামর্শে কাজ করা, রাজ্যের প্রশাসনিক কাজগুলো তদারকি করা। আর আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি শাসনতান্ত্রিক প্রধান এবং তিনি জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। অর্থমন্ত্রী যিনি বাজেট পাস করেন, চন্দ্রিমা ভট্টাচার্য। যখন ওনাদের নামটা বলবে সামনে প্রথমে মাননীয় বা মাননীয়া, শ্রী বা শ্রীমতী এভাবে বলাটা শুরু করবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আইনমন্ত্রী মলয় ঘটক, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, আগে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং জ্যোতিপ্রিয় মল্লিকের পর এখন রথীন ঘোষ। নারী শিশু সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী হচ্ছে শশী পাজা। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে এটা দেখে নেবে। তার কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলো রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের মতো গুরুত্বপূর্ণ যে প্রকল্পগুলো, কন্যাশ্রীর মতো প্রকল্পগুলো, রূপশ্রীর মতো প্রকল্পগুলো সবগুলোই কিন্তু নারী সমাজ কল্যাণ দপ্তরের অধীনে। সেচ এবং জলসম্পদ মন্ত্রী হচ্ছেন মানস রঞ্জন ভূঁইয়া। আচ্ছা, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তোমরা যে যার জেলায় যে তোমাদের জেলার মধ্যে যদি কোনো মন্ত্রী থেকে থাকে, তাই সেই নামগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়বে। যেমন আমি হুগলি জেলার ক্ষেত্রে বলছি, হুগলি জেলায় স্নেহাশিস চক্রবর্তীর বাড়ি হুগলি জেলার জাঙ্গিপাড়ায়। সুতরাং হুগলির যখন ইন্টারভিউ হবে সেক্ষেত্রে কিন্তু স্নেহাশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রী, এটা কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। মৎস্য চন্দ্রনাথ সিনহা, কৃষি বিপণন বিপ্লব মিত্র, নগর উন্নয়ন পৌর নিগম ফিরহাদ হাকিম, যিনি কলকাতার মেয়রও বটে। উত্তরবঙ্গ উন্নয়ন হচ্ছে উদয়ন গুহ। এবার আমরা কেন্দ্রীয় মন্ত্রিসভাটা দেখে নেব। আমরা যদি কেন্দ্রীয় মন্ত্রিসভার দিকে দেখি, কেন্দ্রীয় মন্ত্রিসভাটা হচ্ছে, এখানেও যেমন মুখ্যমন্ত্রীর মন্ত্রী পরিষদ রয়েছেন, মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন। মুখ্যমন্ত্রী হচ্ছে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে বিধানসভা নির্বাচনে, সেই দলের নেতা বা নেত্রীকে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে তিনি শপথ গ্রহণ করেন। ঠিক তেমনি কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে আমাদের যে লোকসভা নির্বাচন হয়, আমাদের যে লোকসভা কেন্দ্র রয়েছে, সেই লোকসভা কেন্দ্রগুলোর মধ্যে আমাদের গোটা ভারতের যে লোকসভা কেন্দ্রগুলো রয়েছে, সেই লোকসভা কেন্দ্রের মধ্যে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হয় বা তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এবার রাষ্ট্রপতি, এখানে যেমন মুখ্যমন্ত্রী শাসনতান্ত্রিক প্রধান, তেমনি আমাদের ভারতবর্ষের অর্থাৎ আমরা দেশের কথা যদি ভাবি, আমাদের দেশের শাসনতান্ত্রিক প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কি আমাদের এখন নরেন্দ্র দামোদর দাস মোদী। রাষ্ট্রপতি, যেমন আমরা বলেছি পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা যখন আমরা পড়ছিলাম, আমাদের রাজ্যপালের নাম হচ্ছে সিভি আনন্দ বোস, তাকে আমরা বললাম রাষ্ট্রপতির প্রতিনিধি। রাষ্ট্রপতি হচ্ছে সাংবিধানিক প্রধান। রাজ্যপাল যেমন হচ্ছে আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান, তেমনি আমাদের দেশের সাংবিধানিক প্রধান অর্থাৎ 1 নম্বর নাগরিক হচ্ছেন রাষ্ট্রপতি। আমাদের রাষ্ট্রপতি হচ্ছে শ্রীমতী দ্রৌপদী মুর্মু। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আমরা সকলেই জানি। আর যদি তো আমরা রাজ্যের কথা বলি, আমরা যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীটা আলাদা করে লিখি না, তার কারণ হচ্ছে আমাদের এখানে মুখ্যমন্ত্রী, বন দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর এবং বর্তমানে মেসি যাওয়ার পর যে গন্ডগোলটা হলো, তারপরে হচ্ছে যুব ক্রীড়া দপ্তরটাও হচ্ছে, মানে যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরটাও এখন আর অরূপ বিশ্বাসের হাতে নেই, সেটাও আমাদের মুখ্যমন্ত্রীর হাতেই চলে গেছেন। এবং মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্র দপ্তরটাও মুখ্যমন্ত্রী, অর্থাৎ আমাদের পুলিশ মন্ত্রীও মুখ্যমন্ত্রী এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রীও হচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের ক্ষেত্রে, মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আমাদের যেমন রাজ্য বাজেট পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য ম্যাডাম অর্থমন্ত্রী, তেমনি দেশের ক্ষেত্রে বাজেট পেশ করেন নির্মলা সীতারামন ম্যাডাম। আচ্ছা, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষামন্ত্রীটা ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর নামগুলো জেনে যাবে। আচ্ছা, তারপরে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। আচ্ছা, রেলমন্ত্রী হচ্ছে অশ্বিনী বৈষ্ণব। বিদেশমন্ত্রী হচ্ছে এস জয়শঙ্কর, এটা আমরা সকলেই জানি। শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।
কৃষিমন্ত্রী শিবরাজ সিং, পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। এবার আমরা এক নজরে পশ্চিমবঙ্গ সরকারের যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটের যে প্রস্তাবগুলো, যে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো উঠেছে সেই প্রস্তাবগুলো আমরা এক নজরে দেখে নিই। আমাদের বাজেট হয়েছে 5 ফেব্রুয়ারি 2026। বাজেট পাশ করেছেন আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবার আমরা এক নজরে বাজেটগুলো দেখে নিই পয়েন্ট করে করে। প্রথমত, মুর্শিদাবাদ অঞ্চলে গঙ্গা ভাঙনকে রক্ষা করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এটা এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রথমত হচ্ছে 6টি ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক করিডোর তৈরির কাজ হাতে নিয়েছেন এবং এই প্রকল্পের পরিকাঠামো গঠনে বিভিন্ন রকম নামী সংস্থা এখানে প্রস্তাব গ্রহণ করেছে এবং রাজ্য এই পরিকাঠামো গঠন করার জন্য শিল্প সংস্থাগুলো বিনিয়োগ করবে এবং রাজ্যে কি হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। 5টি ক্ষুদ্র মাঝারি শিল্প পার্ক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন কোন জেলাগুলোর ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে? জলপাইগুড়ি, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ। এই জেলাগুলো মিলিয়ে মোট 5টি ক্ষুদ্র এবং মাঝারি পার্ক গঠনের কথা বলা হয়েছে। গ্লোবাল ট্রেড সেন্টার গঠনের কথা বলা হয়েছে হবে সরকারি জমিতে। হাওড়া ডুমুরজলাতে 4 সিটি তৈরির কাজ চলছে এবং বারুইপুরে টেলি একাডেমি তৈরি করা হয়েছে। সেই টেলি একাডেমিকে কেন্দ্র করে একটি কালচারাল সিটি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাহলে বারুইপুরে যে টেলি একাডেমি গঠন করা হয়েছে সেটাকে কেন্দ্র করে একটি কালচারাল সিটি গঠনের প্রস্তাব নেওয়া হয়েছে। আর নতুন 50টি নতুন কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে যাতে বিভিন্ন ফসল এবং সবজিগুলোকে সংরক্ষণ করা যায়। এছাড়া যেটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আশা ASH আশা কর্মীদের সাম্মানিক বেতন 1000 টাকা করে বাড়ানো হয়েছে এবং তার সাথে সাথে রাজ্য সরকারি অন্যান্য মহিলা কর্মচারীরা যেমন মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন তেমনি আশাদের ক্ষেত্রেও মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে, যেটা 180 দিন, যেটা আগে ছিল না, কিন্তু এই বাজেটে ঘোষণা করা হয়েছে যে আশাদেরকেও মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে এবং কর্মরত অবস্থায় তাদের মধ্যে যদি কেউ মারা যান সেক্ষেত্রে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে। যেহেতু আইসিডিএসটা মানে কি বলবো, বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের যত্ন এবং প্রাথমিক অবস্থায় স্কুলে যাওয়ার যে অভ্যেসটা সেটা আমাদের আইসিডিএস সেন্টারেই তৈরি হয় এবং বাচ্চা সহ গর্ভবতী মহিলাদের পুষ্টি সংক্রান্ত পরিষেবাও দিয়ে থাকেন আইসিডিএস দিদিরা, অর্থাৎ আইসিডিএস এর অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকাদের। ওনারা যে মাসিক সাম্মানিক পান সেটা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার দুজনের ক্ষেত্রেই 1000 টাকা করে বৃদ্ধি করা হচ্ছে এবং ওনাদের ক্ষেত্রেও যদি কর্মরত অবস্থায় কেউ মারা যান সেক্ষেত্রে এককালীন 5 লক্ষ টাকা দেওয়ার জন্য প্রস্তাব রয়েছে। প্যারা টিচার, এছাড়া প্যারা টিচার যেটা রয়েছে, প্যারা টিচার সেটা প্রাইমারি স্কুলের হতে পারে, হাই স্কুল হতে পারে, প্যারা টিচার, শিক্ষা বন্ধু, সহায়ক সহায়িকাদের ক্ষেত্রেও এবং স্পেশাল এডুকেটর যারা রয়েছেন, ম্যানেজমেন্ট স্টাফ, এপ্রিল মাস থেকে 1000 টাকা সাম্মানিক ভাতা বৃদ্ধি করা হলো এবং সমস্ত পরিবারেও যদি কর্মরত অবস্থায় কেউ মারা যান সেক্ষেত্রে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া রাজ্যে যে 1,25,000-এর বেশি যে আমাদের সিভিক ভলেন্টিয়ার্স রয়েছে এবং গ্রিন পুলিশ রয়েছে, ভিলেজ পুলিশ রয়েছে, তারা মানে এখন প্রশাসনিক বিভিন্ন কাজকর্ম তারা করে থাকেন এবং তাদের ক্ষেত্রেও মাসিক পারিশ্রমিক 1000 টাকা করে বৃদ্ধি করা হলো এবং ওনাদের ক্ষেত্রেও কর্মরত অবস্থায় মৃত্যুতে ওনারা 3 লক্ষ টাকা সাহায্য পান, সেই 3 লক্ষ টাকা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। বর্তমানে যে আমাদের যে আমরা অনলাইন জিনিসপত্র কিনছি, যেটা আমরা বিভিন্ন জিনিসপত্র আমরা অনলাইনে এখন ভরসা করছি, যেমন আমাদের খাবার দাবার থেকে শুরু করে জোম্যাটো, সুইগি, এছাড়া আমরা বিভিন্ন রকম যে জামা কাপড় পরছি সেগুলো আমরা ফ্লিপকার্টে কিনছি, আমাজনে কিনছি, বিভিন্ন রকম অনলাইন প্ল্যাটফর্মগুলোর এখন চাহিদা খুব বেড়ে গেছে, সেটা খাবার থেকে শুরু করে বিভিন্ন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো। সেই যেহেতু এরা বিভিন্ন জিনিসের সরবরাহ করে থাকে, সেই গিগ কর্মীরা যারা রয়েছে সেই গিগ কর্মীদেরও সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনা হবে, তাদেরকে স্বাস্থ্যসাথী দেওয়া হবে। বর্তমানে 100 দিনের রাজ্য সরকার কর্মশ্রী প্রকল্প চালু করেছে যেখানে
কর্মশ্রী প্রকল্পটা হচ্ছে যেটা 50 দিনের কাজ দেওয়া হবে বলে কর্মশ্রী প্রকল্প চালু করা হয়েছিল, সেটা রাজ্য সরকার তার জব কার্ড হোল্ডারদের জন্য বর্তমানে 100 দিনের কাজ নিশ্চিত করছে। মানে যেটা কর্মশ্রী প্রকল্প ছিল সেই কর্মশ্রী প্রকল্পটা আগে ছিল 50 দিন, সেটা এখানে 100 দিন মানে নিশ্চিত করছে যে সমস্ত জব কার্ড হোল্ডারদের কেন্দ্রীয় সরকার টাকা পয়সা না দিলেও বা কেন্দ্রীয় সরকার যদি 100 দিনের কাজ নাও করে, যেটা এমজিএনআরএজিএ ছিল, সেটা যদি নাও হয় সেক্ষেত্রে রাজ্য সরকার কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে 100 দিনের কাজ দেবে। একটা জিনিস বলা হচ্ছে, যারা যারা কৃষক বন্ধু সহায়তা পান না, অর্থাৎ ভাগ চাষি হিসেবে যারা নথিভুক্ত নয়, তাদের ক্ষেত্রেও তাদের মধ্যে যারা যোগ্য ক্ষেত মজুর রয়েছেন তাদের একটা তথ্য ভান্ডার বা ডেটাবেস তৈরি করা এবং পরবর্তীকালে তাদেরকে যদি কৃষক বন্ধুর আওতায় আনা যায় সেদিকটা চিন্তা ভাবনা চলছে সরকারের ক্ষেত্রে। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ। আরএলআই সেন্টারগুলো যে ছিল, অর্থাৎ যেটা যে সরকারি যে প্রান্তিক চাষের খরচ কমানোর জন্য যে সমস্ত সরকারি টিউবওয়েল বা নদী সেচ ব্যবস্থা তৈরি করা হয়েছিল, সেই নদী সেচ ব্যবস্থা ব্যবহারের ক্ষেত্রে আগে ফি দিতে হতো, অর্থাৎ একটা চার্জ দিতে হতো, একটা নির্দিষ্ট চার্জের বিনিময়ে জল তারা সরবরাহ করতো বা চাষের ক্ষেত্রে সেই জলটা ব্যবহার করতো। কিন্তু বর্তমানে সেই চার্জটাকে মুকুব করে দেওয়া হয়েছে। আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ 4% বৃদ্ধি করা হয়েছে, যেটা এপ্রিল মাস থেকে কার্যকর হবে। রাজ্য হেলথ স্কিমের ক্ষেত্রে ক্যাশলেস 2 লক্ষ টাকার ক্যাশলেস সুবিধার সীমা বাড়ানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে এবং এই 2 লক্ষ মানে যারা সরকারি প্যানেলভুক্ত হসপিটালে ভর্তি থাকবে তাদের চিকিৎসার খরচ 2 লক্ষ টাকা অতিক্রম করলে পরবর্তী যে খরচের 75% পর্যন্ত ক্যাশলেস করা হবে। আচ্ছা, এবার এটা যেটা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রকল্প এবং এখান থেকে ইন্টারভিউতে প্রশ্ন হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে যুব সাথী। যুব সাথীটা কি? যুব সাথী হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন প্রকল্প শুরু করলেন। পশ্চিমবঙ্গ সরকার কি সুবিধা কি প্রকল্প চালু করলেন, যেটা হচ্ছে 21 থেকে 40 বছর বয়সী, 21 থেকে 40 বছর বয়সী যে সমস্ত যুব সম্প্রদায় রয়েছে, যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ শিক্ষিত যুব সম্প্রদায়, তাদের জন্য বাংলার সরকার যুব সাথী নামক একটি প্রকল্প শুরু করতে চলেছে, যেটা আগস্ট মাস থেকে শুরু হবে এবং সেখানে সর্বাধিক 5 বছর তাকে আর্থিক সহায়তা দেওয়া হবে। সেটা কত টাকা? 1500 টাকা। তাহলে আগস্ট মাস থেকে শুরু হবে, 1500 টাকা সহায়তা দেওয়া হবে এবং সর্বাধিক হচ্ছে 5 বছর, সর্বাধিক 5 বছর পর্যন্ত তাদেরকে এই সাম্মানিক প্রদান করা হবে এবং এটা হচ্ছে শিক্ষিত যুব সম্প্রদায়কে যাতে তারা কর্মসংস্থানের পথে এগিয়ে যায়, অর্থাৎ বিভিন্ন ফর্ম টর্ম ফিল আপ গুলো তারা যাতে করতে পারে এবং যদি এই টাকা দিয়ে তারা মনে করে কোনো কোচিং সেন্টারে তারা ভর্তি হবে, সেটা যতটা সরকার মানে সাহায্য করছে, সরকারের পক্ষে তো সবটা দেওয়া সম্ভব নয়, কিন্তু যেটুকু সরকার সাহায্য করছে সেটা, এবং তারপর বাকিটা তোমাকে নিজেকে অ্যারেঞ্জ করতে হবে। যে তুমি যদি কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে চাও, তোমাকে বিনামূল্যে 5 বছর সরকারি সুযোগ সুবিধা দেবে। সেটা হচ্ছে যুব সাথী প্রকল্প। 21 থেকে 40 বছরের মধ্যে মাধ্যমিক উত্তীর্ণ সকল যুব সম্প্রদায়কে এটা দেওয়া হবে। খুব সম্ভবত 15ই আগস্ট থেকে এই প্রকল্প শুরু হবে। লক্ষ্মীর ভান্ডার আমরা সকলেই জানি খুব জনপ্রিয় একটি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের। সেই লক্ষ্মীর ভান্ডারের ইতিমধ্যে প্রায় রাজ্যের 2,21,00,000 মা বোনেরা এই প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছে এবং আবেদনের ভিত্তিতে আরো 20 লক্ষ জনকে এই প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে। কারণ আমরা অনেকেই জানি যে লাস্ট যে দুয়ারে সরকার হয়েছিল সেখানে প্রচুর মানুষ আবেদন করেছেন যাদের বয়স মানে যারা লক্ষ্মীর ভান্ডারের ক্রাইটেরিয়ার সঙ্গে উপযুক্ত হয়েছে। তো তাদের মধ্যে 20 লক্ষ জন 62,000 লোককে আবার এই লক্ষ্মীর ভান্ডার নতুন করে চালু করা হবে। হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের যে ভাতাটা ছিল সেই ভাতাটা ছিল এসসি এসটিদের ক্ষেত্রে 1200 টাকা আর জেনারেলদের ক্ষেত্রে ছিল 1000 টাকা। সেটা 500 টাকা করে বাড়ানো হয়েছে দুটো ক্ষেত্রেই, অর্থাৎ এসসি এসটিরা পাবে 1700 টাকা এবং জেনারেলরা পাবে 1500 টাকা। এটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এই মাস থেকে তারা পাওয়া শুরুও করে দিয়েছে। কিন্তু বাকি যেগুলো অর্থাৎ আশা দিদি, আইসিডিএস দিদি, প্যারা টিচার, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর যে 1000 টাকা করে বাড়ানো হচ্ছে, সিভিক ভলেন্টিয়ার, সেগুলো সবই হচ্ছে এপ্রিল মাস থেকে এবং রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ বাড়ানো হচ্ছে সেটাও এপ্রিল মাস থেকে। শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারটা হচ্ছে এ মাস থেকেই অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর যুব সাথী প্রকল্পটাও হচ্ছে নতুন সরকার গঠনের পর, অর্থাৎ সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, যেহেতু সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই বাজেট, যে বাজেটটা প্রচুর জনমুখী সেটা তোমরা অলরেডি বুঝতেই পারছো। আমাদের যদি বাজেট সম্পর্কে বলতে বলা হয়, আমরা কিন্তু অবশ্যই বলবো এটা একটা জনমুখী বাজেট, যে সকলের কথা চিন্তা করেই কিন্তু এই বাজেটটা করা হয়েছে। বিশেষত নিম্ন মধ্যবিত্ত মানুষকে টার্গেট হচ্ছে এই বাজেটের মেন টার্গেট হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবার। যুব সাথী প্রকল্পটা যেহেতু সরকার নতুন করে লঞ্চ করবে প্রকল্পটাকে, এটা আগে ছিল না, এই প্রকল্পটা নতুন হচ্ছে, সুতরাং সেটা আগস্ট মাস থেকে আমাদের ফর্ম ফিল আপের বা টোটাল ক্রাইটেরিয়া কিভাবে কি হবে না হবে সেটা আমরা জানতে পারবো।
তো এই হচ্ছে এক নজরে আমাদের রাজ্য বাজেট, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে প্রকল্পগুলো বা যে প্রস্তাবগুলো নেওয়া হয়েছে। তোমরা অবশ্যই রাজ্য বাজেটটা দেখে নেবে, আমি এরপরে কেন্দ্রীয় বাজেটটা দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিও এই পর্যন্তই, টাটা। যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।